স্টুডেন্টস, আজ এখন যে গল্পটা আলোচনা করব গল্পটার নাম হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। একটা অসাধারণ গল্প, বিশেষ করে প্রাসঙ্গিকতা সাংঘাতিক এই গল্পটির। লেখক হচ্ছেন একজন ফরাসি রাইটার জিন জিওনো। জন্ম 30শে মার্চ 1895, মৃত্যু 8 অক্টোবর 1970। 75 বছর বয়স তিনি মারা যান। এই গল্পটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এই গল্পটা নেওয়া হয়েছে, এই নামেই তার একটা গল্প আছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, তার থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। সেই গল্পটা গোটাটাই লেখা হয়েছে, কিন্তু একটু সংক্ষেপে লেখা আছে। তবে জিন জিওনি কিন্তু ফরাসি ভাষায় গল্প লিখেছিলেন। এই গল্পটিও ফরাসি ভাষায় লেখা। এটা অনুবাদ করেছেন পিটার ডয়েল বলে আরেকজন সাহিত্যিক। তার কিছু বিখ্যাত বই আছে। এই গল্পটার যিনি লেখক জিন জিওনো, দ্য হর্সম্যান অন দ্য রুফ, দ্য টু রাইডার্স অফ দ্য স্টর্ম, কলিন, এরকম নানা বই আছে, নানা গল্প আছে, বই আছে। এবং তিনি মূলত ফিকশন মানে কাল্পনিক গল্পই লিখেছেন, কিন্তু এইটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এটা কিন্তু কল্পনা মিশ্রিত থাকলেও সাংঘাতিক, আজকের পৃথিবীতে খুব প্রাসঙ্গিক গল্প। গল্পটা কি দেখি। About 40 years ago I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটা লম্বা ভ্রমণে গেছিলাম। হাইক বলতে বোঝানো হয় বিশেষ করে পার্বত্য অঞ্চলে উঁচু নিচু যেসব রাস্তা, সেই রাস্তায় অনেক দূর যাওয়া। উনি অনেক দূর গেছিলেন থ্রু হিলস, অ্যাবসলিউটলি আননোন টু দ্য ট্যুরিস্ট। এবং তিনি যে রাস্তায় গেছিলেন, সেই রাস্তাগুলি বা সেই রাস্তাটি পর্যটকদের অচেনা রাস্তা, মানে আনএক্সপ্লোর্ড, অনাবিষ্কৃত রাস্তায় তিনি গেছিলেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ান, সেই পুরনো যেখানে রাস্তাতে, ওয়্যার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভেন্স, যেখানে আল্পস পর্বতমালা ফ্রান্সের দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করেছে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড। তিনি যে অংশটা দিয়ে যাচ্ছিলেন সেই অংশটা অনুর্বর এবং গাছহীন, উদ্ভিদহীন, একটা একঘেয়ে পরিবেশ। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট হোয়াইট ল্যাভেন্ডার। সেখানে কিছুই হয় না, মানে হয়নি। তিনি যখন গেছিলেন সেখানে কিছুই, কোনো গাছই হয়নি, শুধু বন্য ল্যাভেন্ডার। আর বাকি তা উনি তো প্রথমেই বললেন যে অনুর্বর জায়গা। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইল্ডেস্ট পার্ট। আমি এর বন্য ওয়াইডেস্ট পার্ট, আমি এর বিস্তৃত অংশে গেছিলাম। এখানে কিন্তু লেখক বা একজন ন্যারেটার আছে যিনি গল্পটা বলছেন। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন। একদম সম্পূর্ণ একাকিত্ব অনুভব করলাম। চারিদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তিনি কোন দিক থেকে এসেছিলেন সেই দিকেও তিনি কিছু দেখতে পাচ্ছেন না। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। একটা পরিত্যক্ত গ্রামের পাশে তিনি তাঁবু ফেলেছিলেন থাকবেন বলে। I had used the last of my water the day before. যেদিন তিনি ওখানে তাঁবু ফেলেছিলেন তার একদিন আগে শেষ বিন্দু জল তিনি গ্রহণ করেছিলেন, তার কাছে যে জল মজুদ ছিল। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর। অতএব তার জলের প্রয়োজন ছিল। দিস রুইন্ড হাউস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর ওয়েল দেয়ার। ওই বাড়ির ধ্বংসাবশেষ, পরিত্যক্ত গ্রাম এইসব দেখে তার মনে হয়েছিল যে নিশ্চয়ই এখানে একটা পরিত্যক্ত কুয়ো বা ঝর্ণা থাকবে বা ছিল, যেখান থেকে তিনি তার তৃষ্ণা এই মুহূর্তে নিবারণ করবেন। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। সেখানে অবশ্যই একটা ঝর্ণা ছিল, কিন্তু সেটা শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। গোটা মনে হচ্ছে পুরো জীবনটাই তার কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে। কিন্তু দিনটার বর্ণনা কি বলছেন? ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, অসাধারণ জুন মাসের একটা দিন, উইথ প্লেন্টি অফ সান, প্রচুর সূর্যালোক,
বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড, কিন্তু এই যে আশ্রয়হীন যে ভূমি, হাই আপ ইন দ্য স্কাই, যেহেতু পর্বতে উঠে এসছেন তিনি বলছেন হাই আপ ইন দ্য স্কাই, প্রায় আকাশের কাছে। দ্য উইন্ড হুইসল কন্টিনিউয়াসলি, বাতাস শীষ দিচ্ছে টানা। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং হিজ মিল। এবং একটা সুন্দর উপমা দিয়েছেন, তারা হাওয়াটা কীরকম, হাওয়ার আওয়াজটা লাইক দ্যাট আ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য প্রাণী, ডিস্টার্বড, কে বিরক্ত করা হচ্ছে, ডিউরিং ইটস মিল, সে যখন খাচ্ছে তখন প্রচণ্ড হাওয়া এসে তাকে বিরক্ত করছে। অসাধারণ একটা উদাহরণ তিনি যে পরিবেশে আছেন তার বর্ণনা করতে গিয়ে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, উনি ওখান থেকে তার ক্যাম্প গুটিয়ে নিলেন, তাঁবু গুটিয়ে নিলেন। আফটার 5 hours অফ ওয়াকিং, আরও 5 ঘন্টা হাঁটলেন। আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, তিনি জল পেলেন না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং ওয়ে, এবং ফাইন্ডিং এনি, এবং কোনো আশার আলো তিনি দেখতে পারলেন না যেখানে তিনি আশ্রয় পেতে পারেন, জল পেতে পারেন বা খাবার পেতে পারেন। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, চারিদিকে সেই রকম শুষ্কতা। দ্য সেম স্টিফ, সেই রকম খাড়া উডি প্ল্যান্টস, এবং যে গাছগুলো সেখানে গুঁড়ি এবং ডাল, পাতা নেই। আই থট আই স ইন দ্য ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ আ ফিগার, আমার মনে হয়েছিল আমি দূরে একটা মূর্তির বা কোনো মানুষের ছায়া দেখতে পেলাম, বা কোনো বস্তুর। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, এবং আমি সেই সুযোগটা নিয়ে সেই দিকে হাঁটতে শুরু করলাম। ইট ওয়াজ আ শেফার্ড, এটা একজন মেষপালক ছিল। 30 lambs or so were resting, 30টা কম বেশি 30টা ভেড়া সে বিশ্রাম নিচ্ছিল। নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, আগুনের মতো গরম জমিতে, মাটিতে বসে সে বিশ্রাম নিচ্ছিল। হি গেভ মি ড্রিঙ্ক, আমাকে পান করতে জল দিয়েছিল। অ্যান্ড লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, এবং খানিকক্ষণ বাদে সে তার সেই কৃষকের সেই মেষ শাবকের বাড়িতে নিয়ে গেছিল, কুটিরে। কটেজ তো বাড়ি নয়, কুটির। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তার যে তরকারিটা বা রাতের খাবারটা ছিল সেটা তার সঙ্গে ভাগ করে খেলো। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, এবং সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম, লেখক এবং ওই মেষপালক, যে তারা রাতটা ওখানে কাটাবে। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে, সবথেকে কাছের গ্রামটা ওখান থেকে একদিন দূরে। ডে অ্যান্ড হাফ ফার্দার অন, মানে একদিনও নয়, 1.5 দিন প্রায় দূরে, মানে প্রায় 24 আর 12 36 ঘন্টা দূর, অন্তত 36 ঘন্টা লাগবে তার হেঁটে ওখানে পৌঁছাতে। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড, ছড়ানো 4-5টা, চারিদিকে ছড়ানো 4-5টা গ্রাম রয়েছে। ফার ফ্রম ওয়ান অ্যানাদার, এক একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম অনেক দূরে। অন দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য হিলস ইন দ্য এরিয়া, সেই পাহাড়ের ধারে, পাহাড়ের কোলে এরকম 4-5টা গ্রাম রয়েছে তিনি জানতে পারলেন। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোলস, এবং সেই গ্রামে কাঠুরেরা থাকে যারা কাঠ কাটে এবং তারা কাঠ কয়লা বানায়। দ্য শেফার্ডস টুক আউট আ ব্যাগ অ্যান্ড পোর্ড আ পাইল অফ অ্যাকর্ন আউট অন টু দ্য টেবল। অ্যাকর্ন হচ্ছে ওক গাছের ফল। তিনি একটা ব্যাগ থেকে এক স্তূপ ওক গাছের ফল বার করে টেবিলের ওপর রাখলেন। হি বিগ্যান টু এক্সামিন দেম, পরীক্ষা করতে শুরু করলেন ওগুলো। ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, প্রতিটা ফলকে তিনি খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। সেপারেটিং, আলাদা করলেন। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালো ফলগুলোর থেকে খারাপগুলোকে বিচ্ছিন্ন করলেন, আলাদা করলেন। When he had before him 100 perfect acorns, he stopped. তার কাছে যখন 100টা ভালো অ্যাকর্ন বা ওক গাছের ফল হলো তখন তিনি থামলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, আমরা বিছানায় চলে গেলাম, মানে ঘুমোতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস, এই লোকটার সঙ্গ আমাকে এক ধরনের প্রশান্তি দিয়েছিল, শান্তি দিয়েছিল। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, সে আমাকে একটা ধারণা দিয়েছিল, এবং আমি ধীরে ধীরে এটা বিশ্বাস করতে শুনলাম যে কোনো কিছুই তাকে বিরক্ত করে না, সে কিন্তু আনডিস্টার্বড ভাবেই সে তার জীবন যাপন করছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আমি এই মানুষটির সম্বন্ধে আরও অনেক কিছু জানার আগ্রহ নিয়ে থাকলাম।
বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোনোর আগে, হি সোকড ইন আ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকাউন্টস দ্যাট হি হ্যাড কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড। সেই আগের দিন রাতে 100টা ওক গাছের ফলকে তিনি বেছেছিলেন, সেগুলোকে জলে ভিজিয়ে নিয়ে বেরোলেন। হি ক্যারেড অ্যান আয়রন রড টু, একটা লোহার রডও নিল, নিয়ে কী করলেন, অ্যাজ আ ওয়াকিং স্টিক, তিনি ওটাকে, ওই লোহার রডটাকে হাঁটার লাঠি হয়, ওয়াকিং স্টিক, সেই হিসেবে ব্যবহার করলেন। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, সে আমাকে আমন্ত্রণ জানালেন যে আমি যেন তার সঙ্গে যাই। হ্যাভিং অ্যারাইভড এট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, তিনি যেদিকে যাচ্ছিলেন সেখানে পৌঁছালাম। হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড, সে তার লোহার শলাকাটা বা লোহার রডটা মাটির ভেতরে জোরে চাপ দিয়ে গর্ত তৈরি করলেন। হি মেড আ হোল ইন উইচ হি প্লেসড অ্যাকর্ন, এবং তার মধ্যে একটা করে অ্যাকর্ন বা ওক গাছের ফল ওই গর্তের মধ্যে ঢুকে মাটি চাপা দিয়ে দিলেন। অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছ বপন করছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকাউন্ট উইথ দ্য গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে এইভাবে তিনি 100টা অ্যাকর্নের ওক গাছের ফলকে বা অ্যাকর্নের বীজকে মাটিতে বপন করলেন। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, তিনি বললেন যে 3 বছর ধরে তিনি একা একা এইভাবে তিনি ওক গাছ বপন করে চলেছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তিনি 100,000 গাছ তিনি পুঁতেছেন। অফ দিস 100,000 এই 100,000 গাছের মধ্যে 20,000 হ্যাড কাম আপ, 20,000 গাছ কিন্তু বড় হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, এই সময় আমার তার বয়স নিয়েও একটু কৌতূহল হলো, একটু অবাকও হলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দেন 50, তাকে দেখে পরিষ্কার বোঝাচ্ছিল যার 50-এর উপরে বয়স। তিনি বললেন না 55। হিজ নেম ওয়াজ L.J.R. বুফে, তার নাম হচ্ছে L.J.R. বুফে, ফরাসি নাম। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন প্লেন্স, সমতলে তার একটা কৃষি খামার আছে। where he lived most of his life, যেখানে তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, তার একমাত্র সন্তানকে হারিয়েছেন। দেন হিজ ওয়াইফ, তারপর তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তারপর তিনি এই একাকিত্বে এসে বসবাস করছেন। where he took pleasure in living slowly with this flock of sheep and his dog, এবং তিনি উপভোগ করছেন তার এই একদল ভেড়া এবং এটি কুকুর নিয়ে একাকিত্বে দিন যাপন করাটাকে। তার সন্তান এবং তার স্ত্রী হারিয়ে যাওয়ার পরে তিনি খুব ভারাক্রান্ত হয়ে গেছিলেন এবং তিনি একটা নির্জন জায়গায় নিজেকে নির্বাসন দিয়েছেন বলা যায়। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি হ্যাজ ডাইং ফর ল্যাক অফ ট্রি, এবং তিনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে দিস কান্ট্রি, এই দেশ ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রি, গাছের অভাবে এই দেশটা মারা যাচ্ছিল আর কি, ওয়াজ ডাইং বলা আছে। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশন, এর থেকে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ তিনি খুঁজে পাননি, তাই তিনি এই সমস্যার সমাধান করতে ব্রতী হয়েছেন। হি পার্টেড দ্য নেক্সট ডে, উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা যে যার গন্তব্যস্থলের দিকে চলে গেলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, তারপরের বছর যুদ্ধ এলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, লেখক ওই যুদ্ধে 5 বছর ব্যস্ত হয়ে গেছিলেন, হয়তো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর ওয়াটার, এই পিওর এয়ার। এতদিন এই যুদ্ধ, গোলা বারুদ, ধোয়া এর মধ্যে থেকে তিনি একটু পিওর এয়ার, একদম বিশুদ্ধ বাতাসের প্রত্যাশী হয়ে উঠেছিলেন। অ্যান্ড আই সেট আউট অ্যাগেন, তিনি আবার বেরিয়ে পড়লেন। অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, সেই পথ ধরে সেই পরিত্যক্ত দেশে যেখানে
তিনি সেই মেষপালকের দেখা পেয়েছিলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, সেখানকার ভূমি, সেখানকার সেই এলাকা খুব বেশি পরিবর্তিত হয়নি। ইভেন সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, ইভেন সিন্স দ্য ডে বিফোর, একদিন আগে সেই মেষপালকের সঙ্গে দেখা হওয়ার আগে অবধি তা আমার মনে হয়েছিল যে ওই এলাকার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এবং আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, এবং তিনি ভাবছিলেন সেই মেষপালকের কথা যে ওই ওক গাছের বীজ বপন করছিল। 10,000 oaks, 10,000 ওক। I had said to myself, must really take up a lot of space. 10,000 ওক গাছ নিশ্চয়ই অনেক জায়গা নিয়েছে। When I met that man, সেই লোকটার সঙ্গে তার যখন দেখা হলো, এইবার তিনি যখন যুদ্ধের পরে গেলেন, I found that the war had not disturbed him at all. যুদ্ধ তাকে কোনোভাবে বিরক্ত করতে পারেনি, কোনোভাবে বিরতও করতে পারেনি। He had continued with his planting. সে কিন্তু একইভাবে ওক গাছের ফল বপন করে গেছে। The oak of 1910 were now 10 years old. 1910 সালের যে ওক গাছগুলো উনি বপন করেছিলেন সেগুলোর আজ 10 বছর বয়স। And were taller than me and than him. তারা এখন সেই গাছগুলি আমার থেকেও লম্বা, আমার সেই মেষপালক বন্ধুটির থেকেও লম্বা। The scene was impressive. দৃশ্যটা অসাধারণ। I was actually speechless. আমি নির্বাক হয়ে গেছিলাম। And we passed the whole day in the silence. এই নিস্তব্ধতার মধ্যে আমরা সারা দিন পার করে দিলাম, walking through his forest. তার এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে। It was in 3 sections, 3টে ভাগে, 11 kilometers long overall, 11 কিলোমিটার লম্বা, and at its widest point, চওড়ার দিকে, সব থেকে চওড়া যে দিকটা, 3 kilometers wide. এত বড় একটা জায়গা। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man, এই যে 11 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া জায়গা, এই যে এত ওক গাছ হয়েছে, এটা কিন্তু একটা মানুষের হাত থেকে এবং সেই মানুষটিরই হৃদয় থেকে, শুধু হাত থেকে সম্ভব না, তার হৃদয় দিয়ে সে এটা করেছে, সেই জন্যে তার হৃদয় থেকেও। When I considered that this all had all sprang from the hands and from the soul of this one man without technical aids, এইগুলো ঘটেছে কোনো যান্ত্রিক সাহায্য ছাড়া। এই যে তার হাত দিয়ে এবং তার হৃদয় দিয়ে এই যে জঙ্গল তৈরি করেছেন, এটা কোনো যান্ত্রিক সাহায্য ছাড়া। It struck me that men could be as effective as God. এটা আমাকে কিন্তু মনে করিয়ে দিয়েছিল, এটা আমাকে চিন্তিত করেছিল যে মানুষ ঈশ্বরের মতনই প্রয়োজনীয় হতে পারেন। ইন আ ডোমেন, এমন একটা এলাকায়, আদার দ্যান, ইন আ ডোমেন্স মানে বিভিন্ন এলাকায়, আদার দ্যান ডিস্ট্রাকশন, যেখানে ধ্বংস গ্রাস করেনি। এইটা হচ্ছে গল্পটা। এই গল্পটা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। আমরা যখন প্রকৃতি নিধন যজ্ঞে সাংঘাতিক ব্যস্ত, সেই সময় এই গল্পটা কিন্তু প্রায় 50 বছর আগে লেখা। তখনই কিন্তু লেখক বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে আমরা কিসের সম্মুখীন হতে চলেছি, এবং তিনি এই গল্পটা লিখেছিলেন। কবি সাহিত্যিকরা প্রকৃতি নিয়ে, প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেন এক দিক থেকে, অন্যদিকে সচেতনতা তৈরি করেন আরেকটা দিক থেকে। তিনি কিন্তু 50 বছর আগে মানুষকে সচেতন করেছিলেন এই বিষয়টা নিয়ে, যে গাছ কাটা। এই গল্পের অনেকগুলো দিক আছে। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, এটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ কিন্তু টিকে থাকবে না যদি প্রকৃতি টিকে না থাকে। আর প্রকৃতি টিকে থাকা মানে গাছকে টিকে থাকতে হবে, সবুজকে বেঁচে থাকতে হবে। এবং আরেকটা জিনিস এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, পার্সিভারেন্স অ্যান্ড পেশেন্স। কি অসীম ধৈর্য মানুষটির, এবং কি পরিশ্রম। সে অনলসভাবে করে গেছে, ক্লান্তিহীনভাবে করে গেছে, এবং স্বার্থহীনভাবে
তার কোনো স্বার্থ নেই। এই গাছগুলো হওয়াতে ওই লোকটি, ওই ফরাসি কৃষকের, এই ফরাসি মেষপালকের কোনো স্বার্থ নেই। তিনি কিন্তু এই কাজটা করেছেন সবার জন্যে, এবং আশা রেখেছিলেন যে একদিন কিন্তু তিনি কিছুটা হলেও সবুজের সৃষ্টি করতে পারবেন ওই উপত্যকায়। এবং এই যে পরিবেশ সচেতনতা, এটা কিন্তু এই গল্পের একটা নয়, এক এবং একমাত্র শিক্ষা। মানুষটি হয়তো খুব শিক্ষিত নন, কোনো যান্ত্রিক সাহায্য পাননি, কিন্তু তার হৃদয় তাকে তাড়িত করেছিল পৃথিবীর কষ্ট, পৃথিবী আগামী দিনে পৃথিবী যে কারণে ধ্বংস হয়ে যেতে বসেছে, সেটা তার হৃদয়কে তাড়িত করেছিল, এবং সেই তাড়না থেকে তিনি এই কাজে ব্রতী হয়েছিলেন। এই ঘটনাটা হয়তো খুব ছোট্ট, এই পৃথিবীর যে মানচিত্র, সেখানে ওই 11 কিলোমিটার বাই 3 কিলোমিটার 33 স্কোয়ার কিলোমিটার জায়গায় কিছু ওক গাছ হলো, এটা লাইন বাই লাইন আমরা যখন মানে পড়ছি, পৃথিবীর মানচিত্র খুব ছোট্ট জায়গা, কিন্তু এটা আসলে একটা দারুণ শিক্ষা দিল যে প্রতি 33 আমরা এরকম যদি অসংখ্য এইরকম এই ফরাসি মেষপালকের মতো অসংখ্য মেষপালক পৃথিবীতে আমাদের মধ্যে জন্ম নেয়, যারা এরকম 33 স্কোয়ার কিলোমিটার জায়গায় অসংখ্য সবুজ তৈরি করবে, তাহলে কিন্তু এই পৃথিবীটা আবার সবুজ হয়ে উঠবে, আমাদের বসবাসযোগ্য হয়ে উঠবে। এই গল্পে এটা আমরা যদি গল্পটা তো মানেটা শুনলাম, গল্পটা পড়লাম, এখানে আমরা সুন্দরভাবে কি পেলাম হাউ এ হাম্বল শেফার্ড transforms a barren and monotonous land to a green valley. He transformed a lifeless area into green valley, quietly, patiently, and seeking for no rewards. এইটা হচ্ছে এই গল্পের থিমটা হচ্ছে an individual effort, individual power and selfless dedication, seeking for no rewards can change this life, change this world, and make this world inhabited for human beings as in the early age, because green is essential, trees are essential for the survival of humankind. এটা আমাদের বুঝতে হবে।